ফাইল ক্লোজড? না। কেস শেষ হয়ে গেলে কি সব ফাইল ক্লোজড হয়ে যায় অরূপ? কিছু কিছু ফাইল খোলা থেকেই যায়, আমরা অনেক সময় সেটা বুঝতে পারি না। তুমি কি ফিলোসফিক্যাল কথাবার্তা বলছো বলো তো? খুব কঠিন কঠিন কথা, আমি ঠিক বুঝতে পারছি না। একটু সহজ করে বলবো? হুম। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তোর এই আইপিএস হওয়ার জন্য কতদিন থেকে প্রস্তুতি? রিটেন টেস্টের জন্য গ্র্যাজুয়েশনের পর থেকে। আচ্ছা, তারপরে তুই টেস্টে বসলি, ইন্টারভিউ হলো, তারপরে তোদের যা যা হয় সব হলো? সব হলো। তারপর তোর লিস্টের নাম বেরোলো, জল জল করে বেরোলো। নাম দেখে নিশ্চয়ই খুব আনন্দ হলো তোর? প্রচন্ড আনন্দ হলো, এত পরিশ্রম, তার রেজাল্ট, প্রচন্ড আনন্দ। হওয়ারই কথা, এত পরিশ্রম করেছিস, লিস্টের নাম থেকে তো আনন্দ হবেই। এবার তুই ট্রেনিংয়ে গেলি, সেখানেও তোর পারফরমেন্স দুর্দান্ত। এবার ধরে নে অরূপ, তোদের বলা হলো যে ট্রেনিং এর পর তোদের একটা স্পেশাল টেস্ট নেওয়া হবে, আর তাতে ঠিক হবে কে ব্যাচে থাকবে কে থাকবে না। অ্যাবসলিউটলি। আমাদের এই টাফ ট্রেনিং এর সময় না অনেকজন পালিয়ে গেছিল, রাদার এই পিটিসির সময় তো 3 জন ছেড়ে পালিয়ে গেছিল। কিন্তু তুই যাসনি, তুই করেছিস পুরো ট্রেনিং, তার মানে তোদের ব্যাচে তুই বেস্ট ছিলি। এবার ধর তোদের ট্রেনিং এর পর এবার সেই টেস্ট, যাতে ঠিক হবে কে থাকবে কে থাকবে না। তুই তো জানিস তুই সিলেক্টেড হবি, কারণ তুই তো বেস্ট। তোর তো 10 রাউন্ডের প্রত্যেকটা গুলি গিয়ে টার্গেটে লাগে। কিন্তু ওই টেস্টটা যখন হলো তখন দেখলি তোর একটা গুলিও টার্গেটে লাগছে না, অথচ তোর থেকে যে খারাপ তার প্রত্যেকটা গুলি গিয়ে লাগছে ওই টার্গেটে। তোর তখন কিরকম লাগবে আরো? ইকুইপমেন্ট নিয়ে চ্যালেঞ্জ করব। সেটা ধর তুই করতে পারবি না, কারণ তোর বসের উপরে কথা বলাই যায় না। তাহলে তুই কি করবি? দেখো, জোর করব, মানে জোর করে কথা বলবো, চ্যালেঞ্জ করব সবকিছু, হায়ার অথরিটির কাছে যাব প্রয়োজন হলে। আরে বাবা, ধর তোর বসই হচ্ছে হায়ার অথরিটি, কোথাও যাওয়ারই জায়গা নেই, তাহলে তুই কি করবি? বল কি করবি এবার? ধর তুই জানতে পারলি যে তোর ইকুইপমেন্টসে কারসাজি করা হয়েছে তোকে হারানোর জন্য আর ওই ছেলেটিকে জেতানোর জন্য। ওপর মহলে তোর কোনো চেনা জানা নেই, আর যারা ওপর মহলে আছে তারা সবাই চায় ওই ছেলেটা জিতুক আর তুই হারিস। বল এবার তুই কি করবি? জানি না, নো আইডিয়া। ঠিক তাই, অভাবে সংসার থেকে উঠে আসা 19-20 বছরের একটা ছেলে, যার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, সে তার অধ্যাবসায় দিয়ে তার যোগ্যতা প্রমাণ করেছে দিনের পর দিন। এই সময় অন্যায়ভাবে তার পথ আটকে দেওয়া হলো, কি করবে সে? তার কেমন লাগবে অরূপ? খেলার পত্রিকা সেসব তো কবেই চুকে বুকে গেছে। ওনাকে চলে যেতে বলো, এক্ষুনি বলো চলে যেতে। মাসিমা, মাসিমা, আমি জানি ভোলার সাথে কি অন্যায় হয়েছিল। আমি আমি আসলে ওর উপরে একটা লেখা লিখছি। আর লিখে কি হবে? আমার ছেলের জীবনটাই তো শেষ হয়ে গেছে। আমি সবটা জেনেছি, আপনাদের সাথে একটু কথা বললে খুব ভালো হতো। বৌমা। হ্যাঁ মা। এখানে মোড়াটা ছিল যে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি মা। শুনুন, উনি কি চোখে দেখতে পান না? না, উনি চোখে দেখতে পান না। আমি বৌমনির কাছে সবকিছু শুনলাম, এখন উনি কেমন আছেন? স্টমাকটা পাম্প করে খালি করেছে, তবে ডাক্তার এখনো কিছু বলতে পারছে না। বয়স হয়েছে তো ওনার। আচ্ছা, হঠাৎ করে উনি এরকম কেন? মানে আপনারা আগের থেকে কেউ আন্দাজ করতে পারেননি? আসলে কাল সবটা শোনার পরে না কারোর ঠিক মাথা ঠিক ছিল না, সবাই কম বেশি রিয়াক্ট করেছে, আর বাবা মনে হয় সেটাই নিতে পারেনি। দেখুন, রিয়্যাক্ট করাটাই তো নর্মাল ছিল, তাই না? অফিসার, জীবনে এরকম একটা সত্যির সামনাসামনি দাঁড়াতে হবে কখনো ভাবিনি, জানেন। বাবা আমাদের কাছে আদর্শ ছিলেন, তাকে শ্রদ্ধা করতাম তার সততার জন্য।
সেই মানুষটার এই অতীত আমরা এখনো মেনে নিতে পারছি না, জানেন, যে বাবা এই কাজটা করতে পারে। এখন তো আর প্রমাণ অপ্রমাণ সব ভেবে কোনো লাভ নেই। বাবা তো সত্যিই ঘুষটা নিয়েছিলেন। জানো তো, আমার ছেলেটাকে সবাই বলতো অর্জুন। টিপও ছিল তেমন, যেমন আমরা গল্পের বইতে পড়েছি। খুব দুষ্টু ছিল, খুব। পিছনের ওই ঘোষবাবুদের আমবাগান থেকে গুলতি দিয়ে টিপ করে এত আম পেড়ে আনতো, অনেক বড় বয়স পর্যন্ত, অনেক বড়। পাড়ার সব ছেলে ছোকরাদের জুটিয়ে নিয়ে খালি দুষ্টুমি করে বেড়াতো। একদম ওই আমটা দেখতে পেয়েছিস? হ্যাঁ, পুরো ওই আমটা। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। তবে রে, তোদের জেলায় কি আমরা একটা আরাম থাকতে পারবো না রে? খুব দুষ্টু ছিল আমাদের ভোলা। আর তখন আমাদের অবস্থা না এইরকম ছিল না। ওর দাদার কারখানার চাকরিটা ছিল তো, আমাদের দুবেলা জুটে যেত। চাকরিটা এখন আর নেই? না, কারখানাটা বন্ধ হওয়ার পর ওই ঠেলা চালিয়েই আমাদের সংসার চলে। অভাব, চিরকালের অভাব। আর এই অভাবের মধ্যে ছেলেটা যে কি করে এত খেলা খেলা করে মেতে উঠলো জানি না। ওসব কি আমাদের ঘরের খেলা? ওসব বড় লোকদের খেলা। ছেলেটা তো নিজের জন্য কিছু কিনতে পারেনি, কিন্তু ও যে খুব ভালো খেলতো। ওই ক্লাবের জিনিসপত্র দিয়েই চলতো। আমরা বলতাম, ওসব বড় লোকের খেলা কতদিন চালাতে পারবি? তাতেও বলতো, এই পৃথিবীটা শুধু বড় লোকদের হবে, যা খুশি তাই কিনতে পারবে? না না, অত সোজা না। এই পৃথিবীটা শুধু বড় লোকদের হতে পারে না, বুঝতে পেরেছো? কিন্তু বাবা, হ্যাঁ, আমরা যে গরিব। তাতে কি হয়েছে? হ্যাঁ জানি তো, কি হয়েছে? আমরা গরিব। হ্যাঁ, তো আমরা কেন কেন হচ্ছে বলো? ভগবান আমাকে কেন তৈরি করেছে বলো? আরে যে শোনো শোনো, এই দুনিয়াটা যে শুধু বড় লোকদের না, সেটা না আমি প্রমাণ করে দেবো, বুঝতে পেরেছো তো? দেখিয়ে দেবো যে আমরাও পারি। হ্যাঁ, আমরাও পারি। কিন্তু ঠাকুরপো, তুমি যে এই তীর ধনুক নিয়ে মেতে উঠেছো, এতে কি তোমার পেট ভরবে? আরে তোর বৌদি, তুমি না একবার মাথা মোটা একেবারে। আরে এটা বুঝতে পারছো না? একবার ন্যাশনালটা জিতে আসি, তারপর দেখো। হ্যাঁ মা, স্পন্সরের লাইন লেগে যাবে, লাইন, বুঝতে পেরেছো? আর বৌদি, এই যে টাকা দাদাকে বলো যে ওই কারখানার থেকে কাজবাজ সব ছেড়ে দিতে, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমাদের তখন অনেক টাকা থাকবে, অনেক টাকা, অনেক টাকা আমাদের মালিক থাকবে। হ্যাঁ, এই জায়গাটা থাকবে না? মা শোনো শোনো শোনো, এত দেরি। এই যে শোনো, এই জায়গাটা আমার ন্যাশনালের ওই মেডেলটা থাকবে, বুঝতে পারছো তো? বৌদি এদিকে আসো, আমার ন্যাশনাল মেডেলটা এই জায়গাটা থাকবে। হ্যাঁ, তারপর আমি সোজা বিদেশ চলে যাবো। আরে তোমার ছেলে বিদেশে যাবে, বুঝতে পেরেছো? তারপর ওইখানে গিয়ে এশিয়াডের মেডেলটা এই জায়গাটা বসাবো। আর এই জায়গাটা থাকবে আমার অলিম্পিকের মেডেল। অলিম্পিকের পুরো করে চকচকে করবে মা, চকচক করবে মা মেডেলগুলো আমার। কেন দেখতে পাচ্ছ মা? হ্যাঁ, আমার মেডেলগুলো চকচক করবে। বাবা, স্বপ্ন দেখাটা একটু কমা বাবা, একটু কাজকর্মে মন দে। আমি তোকে কতদিন বলেছি, সংসারে অভাব এলে যাতে তোর এই মেডেলগুলোতে হাত না পড়ে। না, এই মেডেলগুলো আমার মেডেল, এই মেডেলগুলো আমি দেবো না। আজকে রাত্রে বা কালকে সকালেই ছেড়ে দেবে। না, প্রবোধবাবুকে এইভাবে হসপিটাল থেকে রিলিজ করে নিয়ে যাওয়া যাবে না অরূপ। আরে কেন নিয়ে যাওয়া যাবে না? আমাদের মৃত প্রবোধবাবুকে বাড়িতে নিয়ে যেতে হবে। আপনাদেরকে যেভাবে বলা হচ্ছে ঠিক সেভাবে এগোন। রটিয়ে দিন যে প্রবোধবাবু মারা গেছে।